কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, স্বর্ণকা এডুকেশন এক্সপ্রেসে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি জুহিতা। আজকে আমাদের সঙ্গে অনুষ্ঠানে রয়েছেন স্বর্ণকা এডুকেশনাল ট্রাস্টের ইঞ্জিনিয়ারিং বিভাগের একাডেমিক অ্যাডভাইসার প্রফেসর দুলাল কুমার চট্টোপাধ্যায়। নমস্কার স্যার আপনাকে। আর রয়েছেন আমাদের সাথে ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট অফিসার মিসেস অন্তরা দাস। নমস্কার ম্যাম আপনাকে। আপনাদের দুজনকেই আমাদের অনুষ্ঠানে স্বাগত। তো আমি প্রথমেই স্যারের কাছে একটা জানতে চাইবো যে স্যার, আপনি তো দীর্ঘ 30 বছর ধরে এই কাজের সঙ্গে যুক্ত আছেন এবং 18 বছর ধরে এই কারিগরি বিদ্যার সঙ্গে যুক্ত রয়েছেন। তো আপনার এই পথ চলার অভিজ্ঞতা সম্পর্কে যদি একটু বলেন, যার থেকে মানে ছাত্রছাত্রীদের সুবিধা হয়। দেখো, আমার প্রায় ইঞ্জিনিয়ারিং ডিগ্রি 50 বছর হলো। আমাদের সময় কোনো ট্রেনিং প্লেসমেন্ট ডিপার্টমেন্ট থাকতো না, আমাদের নিজেদেরই কাজ জোগাড় করে নিতে হতো। কোনো সময় কাজ পেতে একটু দেরি হতো, কিন্তু এই সিলেকশন প্রসিডিওর যখন যেটা আমাদের ইন্ডাস্ট্রিতে আমাদের নিত, সেটা তাদের সেই ইন্ডাস্ট্রি যে জিনিসগুলো তৈরি করে সেই সব নিয়ে প্রশ্ন করা হতো। এবং আমি প্রথমে শিপ বিল্ডার ইন্ডাস্ট্রিতে জয়েন করি। সেখানে বেসিক্যালি ইলেকট্রিক্যাল সমস্ত সার্কিট ড্রয়িংগুলো করতে হতো, সেগুলো গিয়ে আবার শিপে গিয়ে ইনস্টল করতে হতো। এবং এগুলো খুব টাফ ছিল, তার কারণ শিপের যে স্টিয়ারগুলো সেগুলো কিন্তু খুব খাড়া ছিল এবং একটা বদ্ধ ঘরের ভেতর সেগুলো ওয়েল্ডিং করতে হতো, তার কেবল নিয়ে যাওয়া হতো। এবং এটা যেহেতু আনআর্থ সিস্টেম ছিল, মানে তো জল থাকে, তো ন্যাচারালি তুমি ডাইরেক্টলি আর্থ পাবে না, সেই জন্য কমপ্লিকেসি অফ ইলেকট্রিক্যালটা অনেক বেশি ছিল। এবং এখান থেকে কাজের অভিজ্ঞতার পর আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে একটা ট্রান্সফর্মার কোম্পানিতে কাজ পাই। এবং তখন ইঞ্জিনিয়ারিং তো থিওরি পড়ে গেছি, প্র্যাকটিক্যাল অতটা জানা ছিল না। তখন আমি কি করতাম, যারা হাতে নাতে কাজ করতো সেই সমস্ত ওয়ার্কারদের সঙ্গে একসাথে বসে স্ট্যাম্পিং লাগানো, ট্রান্সফরমারের একটার পর একটা ওয়াইন্ডিং তৈরি করা, সেগুলো একটার পর একটা বসানো, তার টেস্টিং করা, ফাইনালি সমস্ত কিছু করে কাস্টমার কাছে পর্যন্ত পৌঁছে দেওয়া, সেগুলো সব দায়িত্বের মধ্যে প্রাইভেট ইঞ্জিনিয়ারিং ফার্মে এটা কিন্তু সব করতে হতো। এবং আমার তখন মনে হয়েছিল, যারা হয়তো টেকনিক্যালি অতটা সাউন্ড না, কিন্তু কাজ করতে করতে অনেক কিছু শিখেছে, তাদের কাছে আমাদের অনেক শেখার আছে। এরপর আমি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের মাইনিং মেশিনারিতে কাজ পাই। তখন কি ছিল যে একটা অনেকেরই ধারণা ছিল যে আমি ইঞ্জিনিয়ার বলেছি তাহলে এসি ঘরে বসে কাজ করব। তো এইসব ধারণাটা থাকলে কিন্তু অসুবিধা হয়। যখন প্রথমে আমাকে একটা কাজ দেওয়া হয়, আমি যদিও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আমাকে বলা হলো একটা সুইচ আছে, সেই সুইচটা তোমাকে একটা প্লেটে মাউন্টিং করে লাগাতে হবে এবং সেটা ধাক্কা মারবে যখন, তখন পুরো সিস্টেমটা অফ হয়ে যাবে। আমাকে বলার আগে আমার আরেকজন বন্ধুকে বলা হয়েছিল, সে কিন্তু ভাবলো এটা কি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কাজ। তারপর আমার কাছে আসলে আমি তখন সেটা অ্যাকসেপ্ট করি এবং সেই অ্যাকসেপ্ট করার ফলে আমার কাছে যেই ধরনের ইঞ্জিনিয়ারিং কাজ আমি পেয়েছিলাম, সেটা কিন্তু ওটা যদি না করতাম তাহলে হয়তো পেতাম না। ওয়েন্ডিং ইঞ্জিন বলে একটা জিনিস তৈরি করতে হতো, একটা লিফট টাইপের, কিন্তু ভেরি কমপ্লিকেটেড ডিজাইন ছিল। তার সমস্ত ইলেকট্রিক্যাল পার্ট আমরা ইঞ্জিনিয়ার্স ডেভেলপ করতাম। প্রতিটা কম্পোনেন্টকে সিলেক্ট করা হতো, সেইগুলো আবার তৈরি করা হতো, টেস্টিং করা হতো এবং সেই সমস্ত জিনিসগুলো আবার মেকানিক্যাল পার্টসের সঙ্গে কাপল করে সাইটে বসিয়ে চালিয়ে দিয়ে তবে কাস্টমার টাকা দিত। এবং এই প্রসেস করতে গিয়ে আমার সৌভাগ্য হয়েছিল বিভিন্ন ফরেন এক্সপার্টের সঙ্গে কাজ করার এবং তাদের কাজ করার সুবিধাতে একটা ডিসিপ্লিন ওয়ে অফ কাজ করার যে জিনিসটা, সেটা অভিজ্ঞতা কিন্তু আমার হয়ে যায়। কিন্তু আমরা কোলাবোরেট করে বিভিন্ন ফরেন কোম্পানির সাথে
টানেলিং মেশিন বানাতাম। সেটা ছিল কি 5 বছরে আমরা পুরো ইন্ডিজিনাস করব। তার ফলে আমরা ইন্ডিজিনাস করার জন্য সেই সব জিনিসগুলো যেগুলো লাগবে পুরো ইন্ডিয়াতে বিভিন্ন জায়গায় গিয়ে তৈরি করে ডিজাইন করে সেগুলো ফিট করে প্রায় 80% পর্যন্ত আমরা কিন্তু পুরো ইন্ডিজিনাস করেছিলাম। কিন্তু এটা ভাবতে হবে যে ফরেনাররা কিন্তু তাদের আমাদের দেশে বিজনেস করতে আসবে, সুতরাং আমরা যদি আমাদের দেশে তৈরি করতে পারি, এজন্য কিছু ফরেন এক্সপার্টকে কিছু কিছু জিনিস তৈরি করার জন্য আমি যখন বলি তো তারা খেপেই যায়, ভাবছে তাদের দেশের তো বিজনেস হবে না। আমার খুব সৌভাগ্য ভালো যে আমার চেয়ারম্যান কাম ম্যানেজিং ডিরেক্টর আমাকে ডাকেন এবং আমাকে বলেন তোমাকে আমি খুব সহায়তা করব, তুমি এইগুলো কোথায় তৈরি করবে। আমি বললাম স্যার ব্যাঙ্গালোরে করতে চাই। উনি ফান্ড অ্যালোকেট করেছিলেন, আমরা কিছু জিনিস নিয়েছিলাম এবং অনেক ইন্ডিজিনাস ডেভেলপমেন্ট করা হয়েছিল যেগুলো কিন্তু আমাদের ফরেন এক্সচেঞ্জ অনেক সেভ করেছে। তখনকার দিনে কী ছিল কি, যে কোনো জিনিস ইম্পোর্ট করা যেত না। দিল্লিতে একটা ডাইরেক্টর জেনারেল অফ টেকনিক্যাল ডেভেলপমেন্ট বলে একটা উইং ছিল উদ্যোগ ভবনে, সেখানে তুমি যখনই ইম্পোর্ট করতে বলবে তারা কিন্তু দেশে যারা তৈরি করে তাদের এক গাদা অফার নিয়ে তোমার সামনে দিয়ে দেবে এবং বলা হবে কেন এদের কাছে আপনি নেবেন না। তখন এই ইন্ডিজিনাস ডেভেলপমেন্টের জন্য একটা ইন্ডিজিনাস সেল করা হয়। ফরচুনেটলি আই গট দ্য অপরচুনিটি টু বি দি চেয়ারম্যান অফ দ্য সেল। সেই জিনিস তৈরি করতে গিয়ে তখন আমার মনে হয়েছিল পিএসজি ইনস্টিটিউট অফ টেকনোলজি বলে কোয়েম্বাটোরে একটা ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, তাদের ল্যাবের ধারণাটা কিন্তু কমপ্লিটলি আলাদা। তারা ল্যাবে ইলেকট্রিক্যাল আইটেম তৈরি করত এবং আমরা তাদের কাছে গিয়ে আমাদের এই প্রপোজাল দেওয়াতে ওরা খুব খুশি হয় এবং আলটিমেটলি আমরা দেশে অনেক জিনিস তৈরি করতে পারি। এখন দেখো, এই তৈরি করার প্রবণতা থেকে, সিনসিয়ারলি কাজ করা থেকে ইন্ডাস্ট্রিতে আমরা যেটা থিওরি পড়েছি তার অ্যাপ্লিকেশন জানা প্রচুর হয়। বেসিক্যালি আমি বিই ইলেকট্রিক্যাল এবং এমটেক করার পরে আমাকে আমার প্রফেসররা ইঞ্জিনিয়ারিং কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে জয়েন করতে বলেন, তাও সেটা প্রায় 50 বছর আগে। আমি তাদের কাছে বলেছিলাম স্যার আমি কিছুদিন ইন্ডাস্ট্রিতে কাজ করে নিই, এই যে জিনিসটা শিখেছি সেটা ইমপ্লিমেন্টেশন করে আসি, তারপর আমি কিন্তু আবার টিচিং লাইনে আসব। কিন্তু মনে মনে আমার একটা ইচ্ছা ছিল যে আমি যেন একটা আইডিয়াল টিচার হতে পারি। এই সমস্ত জিনিস ডেভেলপমেন্ট করা, বিভিন্ন লোকের সঙ্গে কন্ট্যাক্ট করার ফলে একটা অনেক এক্সপিরিয়েন্স হয়েছিল এবং আমরা যেটা থিওরিটা পড়তাম সেই জিনিসটা যদি অ্যাপ্লিকেশন সাইডে আমরা এক্সপ্লেন করতে পারি স্টুডেন্টদের কাছে, তাহলে কিন্তু স্টুডেন্টরা প্রচুর ক্লাসে আসে। বিভিন্ন ফরেন ইউনিভার্সিটিতে যদি যাওয়া হয়, আমার প্রায় মোর দেন 1000 ফরেন এক্সপার্টস অ্যান্ড প্রফেসর্স আর কানেক্টেড টু দ্য লিঙ্কডিন উইথ মি। বিভিন্ন ইউনিভার্সিটিতে কী ধারায় পড়ানো হয়, আমার একবার সৌভাগ্য হয়েছিল ইউনাইটেড কিংডমে ম্যাকলেসফিল্ড কলেজ বলে একটা জায়গায় ম্যানচেস্টারের কাছে যেতে। সেখানে পড়ার ধারাটা যেটা ছিল তাতে ইন্ডাস্ট্রির সঙ্গে ভীষণ লিঙ্ক আপ ছিল। যেমন ধরো ইলেকট্রিক্যাল ল্যাব, ওরা এত না করে একদম যেখানে ইলেকট্রিক্যাল জেনারেশন হতো সেখানে নিয়ে যাওয়া হতো। ওদের কি হয়, ওদের কি অনেক স্টুডেন্ট কম, প্রত্যেককে হয়তো একটা লেগ মেশিন দিয়ে দিল, প্রত্যেকটা হয়তো একটা কম্পিউটার রয়ে গেল, তাদের যখন ইচ্ছা তারা এসে সেখানে করতে পারে, দ্যাট ইজ নো লিমিট ওয়ার উইল কাম ফর। দেয়ার লাইব্রেরিজ আর ওপেন ফর 24 আওয়ার্স। সুতরাং এইগুলো হতো। তবুও আমি বলছি, আমি ওখানে যেটা এক্সপিরিয়েন্স করেছিলাম যে অনেকে কিছুদিন পড়ার পর আর পড়তো না, ফেলে দিত। তখন গভর্নমেন্ট কিন্তু ওদের ফেলে দিত না, ওদেরকে একটা স্টাইফেন দিত নিজের চলার মতো। তারপরে হয়তো 23, 24, 25 বছর তার মনে হলো আমি পড়তে চাই, তখন সরকার বলল তুমি পড়তে চাও আসো, তোমাকে গাড়ি করে নিয়ে আসবো, তোমাকে যদি 650 পাউন্ড দিয়ে থাকে তুমি 800 পাউন্ড দেবো। তখন কি না ওই স্টুডেন্টদের, ওই ছেলেগুলোর ব্রেন কিন্তু অনেক ম্যাচিওর হয়ে যায়। আমাদের দেশেও প্রথম দিকে একটা এজ রেস্ট্রিকশন ছিল, কিন্তু আমার যেটা মনে হয় ম্যাচুরিটির সাথে সাথে শুধু পড়াই না, জীবনের পদক্ষেপে মানুষ যেগুলো শেখে তার অবদান কম না। এবং ব্রেন যখন ম্যাচিওর হয় তখন কিন্তু সেটা শিখতে, জানতে, বুঝতে অনেক যারা তাদের থেকে ছোটো বয়সে পড়ছে তাদের থেকে কিন্তু অনেক সুফল পাওয়া যায়। এটা কিন্তু গভর্নমেন্ট ওখানকার এনকেজ করেছিল। এবারে আমাদের দেশেও দেখবে এখন অনেক হয়েছে কি যে
এই সমস্ত এইজ রেস্ট্রিকশনগুলো তুলে দেওয়া হয়েছে। এরপরে ইন্ডাস্ট্রিতে কাজ করার পর আমার মনে হলো এবার আমি টেকনিক্যাল এডুকেশনের জন্য যাই। সেটা প্রায় 2001 সাল হবে, ধরো প্রায় 19 বছর আগে। তখন প্রায় আমাদের প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরি হচ্ছে। সেই সুবাদে আমি প্রথমে অনেক কলেজেই জয়েন করি। বাঁকুড়া ইঞ্জিনিয়ারিং কলেজে ছিলাম তার ল্যাব সেট আপ করার জন্য, মুর্শিদাবাদ ইঞ্জিনিয়ারিং কলেজে ছিলাম, মুর্শিদাবাদ ইঞ্জিনিয়ারিং কলেজ, পরে সরোজমোহন ইনস্টিটিউট অফ টেকনোলজি, দুর্গাপুরের 2-3টে কলেজকে আমি ল্যাবে তৈরি করার সহায়তা করেছি। আই ওয়াজ দ্য প্রফেসর অ্যান্ড ইলেকট্রিক্যাল হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ দ্য টেকনো ইন্ডিয়া গ্রুপ কলেজ অ্যাট ক্যালকাটা। আই ওয়াজ দ্য প্রিন্সিপাল অফ জেআইএস পলিটেকনিক কলেজ। প্রতিটা ক্ষেত্রেই কি আমার উদ্দেশ্য ছিল যে ছেলেদের আমরা ভালো ল্যাব দিতে পারি, ভালো পড়াশোনা করাতে পারি এবং তারা যাতে পরে ভালো ইঞ্জিনিয়ার হতে পারে। এই সমস্ত কলেজ করতে করতে আমি যখন জেআইএস স্কুল অফ পলিটেকনিক্যালের প্রিন্সিপাল, সে সময় আমি সানাকা এডুকেশনাল ট্রাস্ট গ্রুপ অফ ইনস্টিটিউশনে, তখন ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি বলে আমাদের একটা কলেজ ছিল, সেই কলেজে আমি একাডেমিক অ্যাডভাইসার হিসেবে জয়েন করি। এবং আমি নিজেকে মনে করি যে ইন্ডাস্ট্রিতে কাজ করার পরেও যে স্টুডেন্টদের ডেভেলপ করার জন্য যে মানসিকতা দরকার সেটা কিন্তু অনেক অনেক ইম্পর্ট্যান্ট দেশের পক্ষে। এবং সত্যিকারের টিচার হওয়া নিশ্চয়ই টাফ। আমার মনে হয়েছে ইন্ডাস্ট্রিতে কাজ করে যেটা আমি করেছি সেটা হয়েছে কি কম্বাইন্ড এফেক্টে হয়, কিন্তু টিচার হিসাবে তোমাকে ইন্ডিভিজুয়াল এফেক্টে স্টুডেন্টদের সমস্ত কিছু করতে হবে। এবং আমার মনে হয়েছে যারা ততটা নলেজেবল না তাদেরকে বুঝিয়ে কী করে আগে নিয়ে আসা যায়। এই জন্য আমার ক্লাসে প্রচুর স্টুডেন্ট থাকে। এবং এই সানাকা গ্রুপে কাজ করতে করতে এই গ্রুপে আমাকে যে কাজ করার সুযোগ দেওয়া হয়েছিল, প্রজেক্ট করা, অন্যান্য ডেভেলপমেন্ট করা, টিচারদের ইন্ডাকশন করা, এই সমস্ত ব্যাপার দেখে এবং আমার R&D ডেভেলপমেন্ট করার পরে মৌলানা আবুল কালাম আজাদ অফ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, যেটা ফরমালি ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টেকনোলজি ছিল, তারা 2017 সালে বেস্ট টিচার দেওয়ার জন্য একটা স্কিম নিয়ে আসেন। এবং আমি গর্বিত যে সেই 2017 সালে প্রথমে যখন মার্ক আউট করে এই বেস্ট টিচারের প্রোগ্রাম, তখন আমি বেস্ট টিচার পেয়েছিলাম। এবং এটা পাওয়ার জন্য আমার যতটা ক্রেডিট আছে, আমার প্রতিষ্ঠান যেখানে আমি কাজ করছি তার ক্রেডিট কিন্তু কোনো অংশে কম না। স্যার, খুবই ভালো লাগলো আপনার অভিজ্ঞতার কথা শুনে। এবার আমি ম্যামের কাছে জানতে চাইবো যে ম্যাম, আপনিও তো শুনেছি যে অনেক দিন ধরেই এখানে এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে, তো আমি জানতে চাইবো যে আপনাদের প্রতিষ্ঠানে যে প্রতি বছর যে ছাত্রছাত্রীরা পাস করে, তো তাদের চাকরির ব্যবস্থার জন্য আপনি কিভাবে সাহায্য করেন? হ্যাঁ, এটা একটা খুব চ্যালেঞ্জিং জব, কিন্তু খুব ইন্টারেস্টিং। প্রত্যেক বছর আমাদের কলেজ, প্রেজেন্টলি আমি এখন যে কলেজে আছি, সনকা এডুকেশনাল ট্রাস্ট গ্রুপ অফ ইনস্টিটিউশনস, সেখান থেকে প্রত্যেক বছর বহু ছাত্রছাত্রী পাশ করে। তাদের যেটা আমরা প্রথমেই করি, প্লেসমেন্টের জন্যই কিন্তু আমরা জানি যে একটি ছাত্র বা ছাত্রী প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তে আসে, তো সেই ব্যবস্থাটা তো করতেই হয়। কিন্তু তার আগে যেটা করি, বিভিন্ন মাধ্যম থেকে ছাত্রছাত্রীরা আসছে, কেউ বাংলা মিডিয়াম, কেউ ইংলিশ মিডিয়াম, তো তাদেরকে আমাদেরকে আগে গ্রুম করতে হয়, অর্থাৎ ইন্ডাস্ট্রি রেডি করতে হয়। কারণ সে তো প্রথম দিন থেকে জানে না যে সে কোথায় যাবে, কি চাকরি করবে, তার চাকরির জায়গাটা কোথায় হবে, বা একটা চাকরি পেতে গেলে তাকে ইন্টারভিউতে বসতে গেলে তাকে কিভাবে নিজেকে তৈরি করতে হবে। তো আমাদের যখনই স্টুডেন্ট ভর্তি হলো ফার্স্ট ইয়ারে, সেই দিন থেকে আমাদের শুরু হয়ে যায় তাদেরকে গ্রুম করা। এর জন্য আমাদের কলেজে ইনহাউস টিম আছে যারা প্রথম দিন থেকে গ্রুমিংটা দেখে। অর্থাৎ তারা প্রথম হচ্ছে কিভাবে কথা বলবে, কি জামা কাপড় পরবে, কিভাবে নিজেকে প্রিপেয়ার করবে। কেন যারা ইন্টারভিউ নিতে আসে, মানে আমার এত বছরের অভিজ্ঞতায় আমি যেটা দেখেছি, তারাও জানেন যে এটা ফ্রেশার্স, তো তাদেরকে এমন কিছু আহামরি প্রশ্ন তারা করেন না, অর্থাৎ তাদের সিলেবাসের মধ্যে থেকেই তাদেরকে প্রশ্ন করে, কিন্তু তার জন্য যে একটা তৈরি দরকার, যে প্রস্তুতি দরকার, সেটা কিন্তু আমাদের যে ইনহাউস টিচারের গ্রুপ আছেন, টেকনিক্যাল পার্টটা তারা দেখেন, কেউ আছেন যারা বললাম আগে গ্রুমিংয়ের পার্টটা দেখেন, আমি নিজেও একটু দেখি গ্রুমিংয়ের পার্টটা, তো সেই জায়গাটা থেকে তৈরি করি। তারপরে তাদেরকে বিভিন্ন রকম টেস্ট নেওয়া হয়,
অর্থাৎ যেরকম যেরকম ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার এলো তাদের সিভি রাইটিং, একটা সিভি অর্থাৎ বায়োডাটা তৈরি করতে হবে, সেটা কীরকম হবে, কি লিখবে না, সেটার ওপর যে ফটোটা লাগাবে সেই ফটোটা কি কলেজ ইউনিফর্ম পরে হবে নাকি এমনি একটা ক্যাজুয়াল ড্রেসে হবে, সেগুলোও আমাদের বলে দিতে হয় এবং সেইভাবেই আমরা তৈরি করি। তারপর আস্তে আস্তে ইন্টারভিউতে বসতে গেলে কি পড়বে, টেকনিক্যাল ব্যাপারটা তো থাকেই, সাথে কিভাবে একজন কর্পোরেটের সাথে কথা বলবে, পুরো এটা কিন্তু থার্ড ইয়ার অবধি চলে। তারপর ফোর্থ ইয়ারে গিয়ে যখন আমরা কোম্পানিদেরকে আনি তখন স্টুডেন্টদেরকে তাদের সামনে বসাই, তারপরে তারা যে কোম্পানির যেরকম সিলেকশন প্রসিডিওর থাকে সেইভাবে তারা ক্যাম্পাসিং করে বা ইন্টারভিউ নেয় এবং স্টুডেন্টসদেরকে অ্যাবজর্ব করে। আচ্ছা, এবার আমি স্যারকে বলবো প্রথম বর্ষের বিটেক ছাত্রছাত্রীদের জন্য কিছু বলতে, যে তাদের বিষয় নির্বাচনটা তাহলে খুব সুবিধা হবে। দেখো, যেহেতু আমি অনেক ক্লাস নিই, তো ফার্স্ট ইয়ার বিটেকের যে কোর্সগুলো আছে সেটা সম্বন্ধে আমি একটু, যারা ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হতে চাইবে বিটেকে, তাদেরকে আমি একটু এনরিচ করে দিতে চাইছি। তোমাদের এখন যে কোর্সগুলো ছিল আগে, সেই কোর্সগুলো কিন্তু একটু বেশি ছিল। এখন তোমাকে ম্যাথামেটিক্স করতে হবে, ফিজিক্স, কেমিস্ট্রি এবং কিছু ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ওয়ার্কশপ এবং বেসিক্যালি বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং একটা করতে হবে। এই সাবজেক্টগুলোর মধ্যে ম্যাথামেটিক্সে তোমরা যেটা হায়ার সেকেন্ডারি যেগুলো পড়াশোনা করেছো সেগুলো ঝালাই করতে থাকবে। ফিজিক্স কেমিস্ট্রি যেগুলো পড়েছো ইউনিভার্সিটি তোমাদের 12 ক্লাস পর্যন্ত, সেগুলো কিন্তু প্র্যাকটিস করো। আর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা যেহেতু আমি নিই, তোমাদের ব্রিফলি একটু বলছি যেগুলো তোমাদের কোর্সের মধ্যে থাকবে। ডিসি সার্কিট, এবং এই ডিসি সার্কিটের মধ্যে রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স, ক্যাপাসিট্যান্স, তাদের ফিজিক্যাল বিহেভিয়ার, এনার্জি পয়েন্ট অফ ভিউ কী রকম হবে, ভোল্টেজ পয়েন্ট অফ ভিউ কী রকম হবে, এবং সেইগুলো সার্কিট করার পরে ওমস ল অ্যাপ্লিকেশন করে সুপারপজিশন থিওরাম, থেভনিস থিওরাম, এগুলো যদি একটু দেখে রাখো, এবং একটা ফার্স্ট অর্ডার ট্রানজিয়েন্ট রেসপন্স হয় আরসি আরএল সার্কিটের ওপর, এইগুলো যদি একটু দেখে রাখো তা তোমার ডিসি সার্কিটটা কিন্তু বুঝতে সুবিধা হবে। এরপর তোমার আসবে এসি সার্কিট, সেখানে সাইনুসয়েডাল ফাংশনটা লাগবে, সেখানে রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স, ক্যাপাসিট্যান্স বিহেভিয়ারগতভাবে আলাদা হয়ে যাবে। সেখানে তোমাকে অ্যামপ্লিটিউড, আরএমএস ভ্যালু, পিক ভ্যালু এবং এই এসি ডিসির মধ্যে পার্থক্যটা তুমি ওখানে গিয়ে বুঝতে পারবে। এরপর আসবে তোমার ছোটো ছোটো ট্রান্সফরমারের সার্কিটগুলো যদি তোমাদের কিছু করা থাকে তাহলে করে নিতে পারো, নাহলে নেটে তুমি, এখন তো অনেক সুযোগ হয়ে গেছে, আমাদের সেগুলো ছিল না। তুমি যদি কিছু প্রশ্ন করো ট্রান্সফরমার কী, সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার কেমন হয়, কীভাবে সেগুলো অপারেট করে, কী ধরনের টেস্ট হয়, কী করে একটা এফিশিয়েন্ট ট্রান্সফরমার তৈরি করা যায়, এগুলো তোমরা একটু করে দেখে নিতে পারো। এরপর থাকবে তোমার ডিসি মেশিনের মধ্যে সেগুলো কী করে স্পিড কন্ট্রোল করা হয়, তার টর্কগুলো বিভিন্ন মোটরে কীরকম ধরনের হয়, তার অ্যাপ্লিকেশন কোথায় তুমি কোনগুলোকে লাগাবে, সেগুলো একটু দেখতে পারো যদি মনে হয়। এছাড়া এসি মেশিনের মধ্যে তোমাকে তো বিশেষ করে তোমাকে স্লিপ রিং মোটরটা একটু দেখে নিতে হবে, স্কুইরেল কেজ মোটর একটু দেখে নেবে, আর সিনক্রোনাস মোটর, এই 3টে চ্যাপ্টারের মধ্যে এটা থাকবে। এরপর যেটা থাকে ইনস্টলেশনের ওপরে, এই ইনস্টলেশনের মধ্যে ধরো আমরা কি করি, দিয়ে বাড়িতে যে সমস্তগুলো ইনস্টলেশন লাগানো হয় সেখানে অনেক প্রোটেক্টিভ জিনিস লাগাতে হয় আমাদের, অনেক জায়গায় আর্থ লিকেজ লাগে, অনেক জায়গায় সার্কিট ব্রেকার প্রোটেকশন লাগে। এই সমস্ত প্রোটেকশনগুলো দেখতে পারো। কেবিল কী রকম হয়, কত রকমের কেবিল হয়, কত রকমের সুইচ হয়, সেটা একটা করার দরকার আছে। এছাড়া একটা কমপ্লিকেটেড আছে যেটা তোমরা হয়তো এখন বুঝতে পারবে না, সেটা হচ্ছে কি, যে পাওয়ার ইলেকট্রনিক্সের একটা পার্ট ঢুকিয়ে দেওয়া হয়েছে, সেটা বাক কনভার্টার, বুস্ট কনভার্টার বলে একটা প্রজেক্ট আছে। এইটা মেনলি থাকবে এবং এর তোমার ল্যাবগুলো সেটা থাকবে। তো ল্যাবগুলোতে তুমি এখন করতে পারবে না, কিন্তু এই জিনিসগুলো তোমরা যদি একটু পড়ে থাকো তাহলে কিন্তু খুব সুবিধা হবে। আর যদি বলো আমি কি ব্রাঞ্চ সিলেক্ট করব, এই প্রশ্নটা কিন্তু ভেরি ডিফিকাল্ট। তার কারণ আমি তোমাকে বলছি, 2002 সালে তখন অনেকে একটা কম্পিউটার ভাবলো, কম্পিউটারের বিরাট ডিমান্ড, সব কম্পিউটার কম্পিউটার সবাই প্রচুর ছেলে হতে থাকলো। কিন্তু সে সময় আমার মনে আছে যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে মোর দেন 90 মেকানিক্যাল স্টুডেন্টকে নেওয়া হয়েছিল এই কম্পিউটার বেসড ইঞ্জিনিয়ারিং। তো তুমি জানো না যে কোন ব্রাঞ্চটা নিলে তুমি কোথায় কাজ পাবে।
এবং একটা জিনিস মনে রাখতে হবে, তুমি 4-5 বছর পরে ইন্ডাস্ট্রিয়াল সিনারিও কি চেঞ্জ হচ্ছে সেটাও তুমি জানো না। 2 নম্বর হচ্ছে তুমি সিলেকশনটা করবে কী বেসিসে, কারণ তুমি ইঞ্জিনিয়ারিংয়ের সেভাবে কিছু জানো না। সুতরাং আমার মনে হয় তোমার যদি স্পেসিফিক ফ্যাসিনেশন কিছু থেকে থাকে, অনেকে যেমন ইলেকট্রিক্যাল সার্কিট তৈরি করতে ভালোবাসে, ইলেকট্রনিক্সে পড়েন ভালোবাসে, সেটা একটা হতে পারে, তারা সেই ধরনের চিন্তাধারা তুমি আসবে। তারা কমিউনিকেশন সিস্টেম যদি কারো জানার সত্যি ইচ্ছা থাকে, তাহলে যদি ধরো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইয়েতে যদি কারো অনেক সময় পেরেন্টসরা কাজ করেন, তাদের থ্রু যদি কিছু জ্ঞান আসে, সেই সব যদি কিছু হয়ে থাকে সেগুলো থাকে। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে যদি হয়, সেটা অনেকে ধরো এবার বলে আমি সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তে চাইছি কিন্তু আমার পেরেন্টসরা চাইছে না। আমি একটা কথা বলতে চাই, তুমি সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তে চাইছো কেন, এই জায়গাটা বলার দক্ষতা কিন্তু সেই অবস্থাতে আসে না। আমি যেটা সাজেস্ট করি, এনি ব্রাঞ্চ দ্যাট উইল কাম টু ইউ, বি নলেজেবল অন দ্যাট, সার্ভিস আর অ্যাভেলেবল টু দোজ হু আর নলেজেবল, নট দ্য মার্কস, নট দ্য ডিগ্রি। এবং এই নলেজটা মনে রাখবে, এমনিতে গ্রো হয় না। ধরো একটা অঙ্ক তোমার 5 মিনিট টাইম লাগলো করতে, তুমি সেটা 10 বার করো তো, তারপর 10th টাইম যখন তুমি করবে তখন কিছু 5 মিনিট লাগবে না, তার থেকে কিছুটা কম লাগবে। এই যে কমটা, এটাই কিন্তু নলেজ, এটাই তোমার ব্রেনে থেকে যাবে। সুতরাং আমরা যেগুলো যেভাবে গিয়ে পরীক্ষা দিই, নাম্বার পেলাম, কত পার্সেন্ট পেরিয়ে দিয়ে আমি কত কম পেলাম, ইন্ডাস্ট্রিতে যখন ইন্টারভিউ হবে তখন কিন্তু তোমার মার্কসটা মিনিমাম একটা ক্যাটেগরি থাকে ঠিকই, কিন্তু তোমার নলেজটাই পে করবে। সুতরাং আমার অ্যাডভাইস হচ্ছে, ইউ শুড নট বি ভেরি চুজি অ্যাবাউট দি ব্রাঞ্চেস, রাদার ইউ শুড বি নলেজেবল ফর দ্য ব্রাঞ্চেস ফর ইউ। ওটাই তোমার সাকসেসের কিন্তু মূল মন্ত্র হবে। আচ্ছা ম্যাম, আপনাদের প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীরা যে চাকরিগুলো পায়, সেক্ষেত্রে কি বিশেষ কোনো নির্বাচন পদ্ধতি ফলো করা হয়? হ্যাঁ, একটা ক্রাইটেরিয়া তো থাকেই। মানে প্রথমেই বলি যে আমরা প্রথম থেকেই বাচ্চারা যখন ভর্তি হয় কলেজে, প্রথম থেকেই তাদেরকে কিন্তু একটা কথা বলি যে নিজেদের পড়াশোনাটা ঠিক করে করো। এজন্যই বলি যে বিভিন্ন কোম্পানি, যেমন আমি নাম করছি কয়েকটা কোম্পানি, অ্যামাজন বলুন কি হীরানন্দিনী বা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, এরা আমাদের কলেজে আসে। এদের কিন্তু নিজস্ব কিছু স্পেশাল মার্কস ক্রাইটেরিয়া থাকে। যেমন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ 65% অ্যান্ড অ্যাভাভ না হলে কিন্তু সে কোনো ছাত্রছাত্রীকে সেই ইন্টারভিউতে বসতে অ্যালাউ করে না। তো সেই জন্য আমরা কিন্তু প্রত্যেক ছাত্রছাত্রীকে প্রথম দিন থেকে বলি, তোমাদের যে সেমিস্টার পরীক্ষাগুলো হয় সেগুলো খুব সিরিয়াসলি দেবে, যাতে করে তোমার মার্কসটা 60% অ্যান্ড অ্যাভাভ থাকে। এবং তাতে করে কি সুবিধা হবে, ভালো কোম্পানি কিন্তু ভালো স্টুডেন্ট বেছে নেয়। তো ভালো কোম্পানিতে অ্যাপিয়ার করতে গেলে মার্কসটাও নিজে সেরকম রাখতে হবে। এছাড়া আমি প্রথমেই বলেছি যে আমাদের নিজস্ব ইনহাউস টিচার্সদের গ্রুপ আছে, যারা স্টুডেন্টদের গ্রুমিং, টেকনিক্যাল পার্ট, এগুলো মানে বিফোর প্লেসমেন্ট অ্যাক্টিভিটিসটা খুব ভালোভাবে দেখে। তো সেখানে আমাদের কিছু কিছু ক্রাইটেরিয়া আছে, যেমন স্টুডেন্টকে রেগুলার অ্যাটেন্ডেন্সটা মেনটেন করতে হবে কলেজে, তাকে প্রত্যেকটা গ্রুমিং ক্লাস অ্যাটেন্ড করতে হবে, যে টেকনিক্যাল ক্লাসেস, স্পেশাল টেকনিক্যাল ক্লাসেস যেগুলো অ্যালট করা হয় ফর প্লেসমেন্টস, সেগুলো অ্যাটেন্ড করতে হবে। সেগুলো আমরা একটু দেখি। কোনো স্টুডেন্ট সে সাপোজ বাড়ি গেছে, যে কোনো কারণেই হোক, সে হয়তো অনেক দীর্ঘদিন অ্যাবসেন্ট, এবার হয়তো তার কাছে ইনফরমেশনটা গেল যে একটা ভালো কোম্পানি আসছে, তখন কিন্তু আমরা তাকে চট করে অ্যালাউ করি না। কেন করি না? যে সে তো বসে সেই জায়গাটা ক্র্যাক করতে পারবে না, তো তখন তার ফেস লস প্লাস কলেজের একটা ফেস লস। তো আমরা কখনোই চাই না কোনো স্টুডেন্ট কোনো ইন্টারভিউতে বসে ভালো রেজাল্ট করলো না, এটা একটা আমাদের নিজেদের ফেলিয়ার মনে হয়। যার জন্য কিন্তু আমরা এই কিছু কিছু ক্রাইটেরিয়া রাখি, এই আর বিশেষ কিছু না আর কি। স্যার, ছাত্রছাত্রীদের মধ্যে মানে এটা থাকে যে কিভাবে আমি একজন ভালো ইঞ্জিনিয়ার হয়ে উঠব, তো এই ইঞ্জিনিয়ার হয়ে ওঠার মানে ভালো ইঞ্জিনিয়ার হয়ে ওঠার মূল মন্ত্রটা যদি একটু বলেন, কিভাবে নিজেকে তৈরি করবে? কি খুব ভালো প্রশ্ন করেছো। দেখো, ইঞ্জিনিয়ারিং কোর্সটা এমনই যে এর কোর্সটার ভেতরে সব কিছু আছে। সব কিছু বলতে ইঞ্জিনিয়ারিং ছাড়াও এক একটা ইঞ্জিনিয়ার কিন্তু বড় ইকোনমিক্স হয়, ইঞ্জিনিয়ার বড় অ্যাডমিনিস্ট্রেটর হয়। কারণ ইঞ্জিনিয়ারিং হতে গেলে ইঞ্জিনিয়ারিং বেস সাবজেক্টগুলো করার জন্য তোমাকে প্রথমেই যেটা দরকার, রেগুলার ক্লাসে আসা। এই হ্যাবিটটা কিন্তু গ্রো করতে হবে। এবং ইঞ্জিনিয়ারিং যে কোর্স আছে তার ডিউটিটা ইন্ডাস্ট্রির সঙ্গে
যে ধরনের ডিউটি থাকে সেই রকমই অত ঘন্টা করে ক্লাস করা হয়। সুতরাং তোমাকে ধৈর্য ধরে সব ক্লাসগুলো করতে হবে রেগুলারলি। এটা একটা বিরাট বড় ক্রাইটেরিয়া। ল্যাবগুলো তোমাকে ডেফিনেটলি অ্যাটেন্ড করতে হবে, এবং যে ল্যাবগুলো করবে, এক্সপেরিমেন্টগুলো করবে, সেগুলো তোমার ওই দিনই কমপ্লিট করতে হবে। সাধারণভাবে আমরা যেটা করি যে থিওরিটা পড়া হয় তার থিওরি ল্যাবটা আমরা সেখানে করে দিই। এছাড়া প্রথম থেকেই একটা প্রজেক্ট ওরিয়েন্টেশনের ভাব তোমাদের আনা দরকার আছে। এটা নয় যে প্রজেক্ট কেউ গিয়ে তোমার ফাইনাল ইয়ারেই করবে। তো প্রথম থেকেই তো আমরা যদি ছোট ছোট জিনিস তৈরি করার কথা ভাবি, তাহলে কিন্তু তোমার যেটা নলেজ বেস আসছে সেটা তুমি ইমপ্লিকেশন সাইডে লাগলে। প্রথম থেকেই তোমাকে দেখতে হবে তুমি যে ব্রাঞ্চে হোক না কেন, সেই ব্রাঞ্চের রিলেটেড ইন্ডাস্ট্রি কী আছে, তারা কি তৈরি করে, সেই জিনিসগুলোর দক্ষতা তোমাদের আনা কিন্তু প্রচুর দরকার। এছাড়া বিভিন্ন যে স্পোর্টস হয় সেগুলো তোমাদের পার্টিসিপেট করতে হবে, এবং আরও যে সমস্ত প্রোগ্রামগুলো আমাদের হয়, যেগুলো ধরো বিভিন্ন রামকৃষ্ণ মিশনের যারা বড় বড় সন্ন্যাসী আছেন, মহারাজ আছেন, তারা এসে কনসেন্ট্রেশন করার জন্য কি যে সমস্ত উপদেশগুলো দেন সেগুলোও কিন্তু মেনটেন করা দরকার। এখন দেখেছো সোশ্যাল মিডিয়ার ইম্প্যাক্ট আমাদের কনসেন্ট্রেশনটা অনেক কমে গেছে। এই কনসেন্ট্রেশনের জায়গাটা বাড়াতে গেলে তোমাকে কিন্তু নিশ্চয়ই বেশিক্ষণ কিছু পড়তে হবে। এবং পড়া মানে এই নয় তুমি ধরো অনেক সময় কোনো একটা অঙ্ক করতে পারছো না, যেটা সলভ আছে সেটাও তুমি প্র্যাকটিস করো। এবং টিচারদের কাছে তোমাকে ডাইরেক্ট ইন্টারেক্ট করার বিরাট সুযোগ আছে আমাদের কলেজে। তোমার যদি কোনো রকম কোনো ডাউট হয়ে থাকে, তুমি যে কোনো সময় আমাদের টিচারের কাছে আসতে পারবে। সুতরাং মূল মন্ত্র হচ্ছে যে সাবজেক্টগুলো আছে সেগুলো ভালো করে পড়া, তার ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন কীভাবে হবে, ছোট ছোট প্রজেক্ট বানানো, এবং রেগুলারলি টিচারদের সঙ্গে কন্ট্যাক্ট রাখা। এটা যদি তোমরা করতে পারো, আমার মনে হয় ফাইনালি তুমি একটা ভালো ইঞ্জিনিয়ার বলতে পারবে। কিন্তু স্যার, বর্তমানে আমরা যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি, খুবই ভয়ঙ্কর একটি পরিস্থিতি, যেখানে শিক্ষক, ছাত্রছাত্রী সবাই গৃহবন্দী হয়ে আছে। এই সময়টা ছাত্রছাত্রীরা নিজেদেরকে কিভাবে প্রস্তুত করবে? দেখো, এটা কিন্তু খুবই ভালো প্রশ্ন করেছো। দেখো, এই সময়ে ছাত্রছাত্রী কেন, আমাদেরও তো অনেক অসুবিধা হচ্ছে, ঘরে থাকতে সেই ফ্রিডম নেই, সেই সোশ্যাল যে অ্যাক্টিভিটি করাগুলো সেগুলো নেই। কিন্তু তবু এরই মধ্যে আমাদের যতটা পারা যায় সময়টা ঠিক রাখতে হবে। একটা কথা মনে রাখবে যে আমাদের প্রথমেই শরীরটাকে ভালো রাখা দরকার। আমাদের বডিতে এমন কিছু স্ট্রেংথ রাখা দরকার যাতে কিনা আমরা এই করোনার এফেক্ট থেকে অন্তত অনেকটা জুঝতে পারি। সেক্ষেত্রে অনেকেই দেখবে বলছে যে সকালবেলায় হলুদ খেতে হবে, কাঁচা হলুদ খেয়ে তুমি যদি জল খাও, আদা খেতে পারো, গরম জল খেলে অনেক সুবিধা হয়, যোগব্যায়াম কিছুটা করো। এই ধরনের জিনিসগুলো কিন্তু রাখতে হবে। যে জিনিসগুলো খেলে, এবারে পাতি লেবু রস খাওয়াটাও খুব ভালো, কারণ ভিটামিন সিটা দরকার আছে। এইটা করে শরীরটা ভালো রাখতে হবে। যে শরীর যদি ঠিক না থাকে তোমার মন কিন্তু ঠিক থাকবে না। আর সবচেয়ে বড় সময় কাটার হচ্ছে, আমি তোমাকে যেটা বলি, আমি এখনও ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের যে সমস্ত ইঞ্জিনিয়ারিং প্রবলেমগুলো আছে সেগুলো বসে বসে করি। অঙ্ক এমন একটা জিনিস যেটা তোমার মাথা ঠান্ডা রাখবে, তোমার অনেক ভালো সময় কাটবে। এটা কিন্তু ভুল করবে না, এইগুলো কিন্তু করতে হবে। তারপর যারা ইঞ্জিনিয়ারিং পড়তে আসবে তাদের তো অঙ্ক তো লাগবেই। এই সময়টা তোমাকে সেইভাবে কাটাতে হবে যাতে কিনা তুমি, এবং সাথে সাথে আমি যেগুলো বললাম, যেগুলো ফার্স্ট ইয়ারের কোর্সগুলো বললাম, সেগুলো যদি এই সময় কিছু কিছু ঢালাই করে নিতে পারো, তাহলে কিন্তু তোমার অনেক কিছু সুবিধা হবে। এবং সবচেয়ে বড় কথা মনে রেখো, এই করোনার এফেক্টে যে জিনিসগুলো এসেছে, আমরা এই যে পিপিই যেটা লাগে, সেটা প্রথমে আমাদের দেশে প্রায় 47,000 এরকম ধরনের তৈরি হতো। আজকে সিচুয়েশন অনুযায়ী আমরা সেটা 2 লাখের উপর তৈরি করছি, এবং হয়তো একদিন আমরা এক্সপোর্ট করতে পারবো। সুতরাং মনে রাখতে হবে, জীবনের প্রতিটা পদক্ষেপে তুমি সবসময় পজিটিভ তোমার যাবে না। কোনো দিন আলো আসবে, কোনো দিন অন্ধকার আসবে, কিন্তু সেই ভালো যে অন্ধকারটাকে আলোর দিকে নিয়ে যেতে পারে। সুতরাং এই স্কোপটা ভেবো না আমাদের কিছু সব কিছু হারিয়ে গেছে, এর থেকে আমাদের অনেক কিছু হয়তো পাবো, অনেক কিছু ধরো ডেভেলপ হবে, এবং সেক্ষেত্রে তোমরা কিন্তু অনেক সুযোগ পাবে।
তো এবার ম্যামের কাছে যাব আমি একটা কোয়েশ্চেন নিয়ে, যে এই যে আমরা যখন ক্যাম্পাসিংয়ের কথা শুনি তো অনেকের কাছে এই ব্যাপারটা না স্পষ্ট নয় যে পুল ক্যাম্পাস, অন ক্যাম্পাস, অফ ক্যাম্পাস। তো স্টুডেন্টদের কাছে এই ব্যাপারটা স্পষ্ট নয়, তো এই ব্যাপারে যদি আপনি বলেন। হ্যাঁ, ক্যাম্পাসিংয়ে এই মানে শব্দগুলো শোনা যায়, পুল ক্যাম্পাস, অফ ক্যাম্পাস বা অন ক্যাম্পাস। আমি একটুখানি ডিটেলে বলছি। পুল ক্যাম্পাস বলতে অনেক সময় কি হয়, কোনো কোম্পানি সে হয়তো আমাদেরকে অ্যাপ্রোচ করেছে, তার হয়তো রিকোয়ারমেন্ট হচ্ছে কোনো পার্টিকুলার ডিপার্টমেন্ট, সে হয়তো ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের থেকে স্টুডেন্ট চাইছে বা মেকানিক্যাল থেকে চাইছে, তার হয়তো রিকোয়ারমেন্ট হচ্ছে 500টা স্টুডেন্ট। তো আমার কলেজে একটা ডিপার্টমেন্টে 500টা স্টুডেন্ট নেই। তো তখন আমরা কি করি, আমাদের আশেপাশের যে সমস্ত অনেক কলেজ আছে, ইঞ্জিনিয়ারিং কলেজ, তাদের সাথে আমাদের একটা ভালো রিলেশন আছে, ইনফ্যাক্ট সবার সাথেই সবার আছে। তো তখন আমরা তাদেরকে ইনভাইট করি যে আমাদের কলেজে অমুক কোম্পানি আসছে, আপনাদের স্টুডেন্টদেরকে পাঠান, আমাদের এখানে জয়েন্টলি আমরা করব। এবং তার জন্য কিন্তু কোনো চার্জেস নেওয়া হয় না, মানে অনেক সময় এটাও শোনা যায়, তো সেটার জন্য কোনো কিছু লাগে না। অন্য কলেজের স্টুডেন্টরা আমাদের কলেজে আসে এবং সেই মানে প্লেসমেন্টের অপরচুনিটিটা অ্যাভেল করে এবং সেখান থেকে প্রচুর স্টুডেন্ট সিলেক্টও হয়। এটাকে বলা হয় পুল ক্যাম্পাস। এক বা একাধিক কলেজ একটা ক্যাম্পাসিংয়ে পার্টিসিপেট করে। আর অন ক্যাম্পাস যেটা, কোনো পার্টিকুলার একটি কোম্পানিকে আমরা অ্যাপ্রোচ করলাম, আমরা নিয়ে আসলাম আমাদের কলেজে, সে শুধুমাত্র আমাদের কলেজের ছাত্রছাত্রীদেরই ক্যাম্পাসিং করবে এবং সিলেকশন করবে, সেটাকে বলা হয় অন ক্যাম্পাস, অর্থাৎ আমাদের কলেজের ক্যাম্পাসে এসে ক্যাম্পাসিং করছে। আর অফ ক্যাম্পাস হচ্ছে যে কোনো কোম্পানি সে হয়তো চাইছে যে স্টুডেন্টরা তার কোম্পানিতে আসুক, এরকম অনেক সময় হয় যে তারা চায় যে স্টুডেন্ট যেখানে কাজ করবে সেই পরিবেশটা এসে দেখে যাক, সেই জায়গাটা কীরকম, কী কাজ করতে হয়, তাতে করে স্টুডেন্টদের একটু সুবিধে হয় যে যখন পরবর্তীকালে তারা চাকরিটা পেয়ে যাবে সেই জায়গাটাতে তাদের নিজেদেরকে মানিয়ে নিতে কোনো অসুবিধা হয় না। তো তারা সেক্ষেত্রে কি করে, সেই কোম্পানিতে গিয়ে ইন্টারভিউ দেয় এবং সিলেক্টেড হয়, সেটাকে বলা হয় অফ ক্যাম্পাস। স্যার, এবার আপনি আপনার প্রতিষ্ঠান সম্পর্কে কিছু বলুন, যে চারিদিকে তো এত ইঞ্জিনিয়ারিং কলেজ আছে ব্যাঙের ছাতার মতো, সেখানে আপনার কলেজে কেন ছাত্রছাত্রীরা ভর্তি হবে? ঠিক বলেছ। আমি এই প্রতিষ্ঠানে 2010 সালে জয়েন করি। এর আগে কিন্তু আমি অনেক সুপ্রতিষ্ঠিত ইঞ্জিনিয়ারিং কলেজ, শুধু ওয়েস্ট বেঙ্গল না, উত্তরপ্রদেশের কিছুদিন আমি কাজ করেছিলাম। এই কলেজের যে কোনো একটা কলেজে তার যে ভিশনটা থাকে, ম্যানেজমেন্টের যে মিশনটা থাকে, সেটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। এখানে আমাদের যে প্রেসিডেন্ট আছেন মিস্টার তপন পবি, ওনার দৃষ্টিভঙ্গি ছিল যে আমি এমন ইঞ্জিনিয়ারিং তৈরি করব কলেজ যেখান থেকে ভালো ভালো ইঞ্জিনিয়ার তৈরি হবে, এবং তারা কোনোদিন পয়সার ব্যাপারটা দেখেননি, মানে ইকোনমিক ওই দিকটা দেখেননি। তারা দেখেছেন যাতে কিনা আমরা স্টুডেন্টদের সব কিছু দিতে পারি। এবং তার সুযোগ্য পুত্র মিস্টার পার্থপবি, ভাইস প্রেসিডেন্ট আমাদের, অসাধারণ উদ্যমশীল একজন ইয়ং ইঞ্জিনিয়ার। তাকে আমি 2010 সাল থেকেই দেখছি, এবং অন্যান্য কলেজে যেগুলো আমি দেখেছি, অনেক কলেজেই যে ধরো থার্ড ইয়ারে চলে গেছে, সেকেন্ড ইয়ারে ল্যাব হয়নি। এই কলেজে মিস্টার পার্থপবি রেগুলারলি আমাদের হেল্প করে, যখন যেটা লেগেছে সেটা আমাদের দিয়েছিলেন। এবং আমরা যা ল্যাব তৈরি করেছি এখানে, ইলেকট্রিক্যাল মেশিন বলো, পাওয়ার সিস্টেম বলো, পাওয়ার ইলেকট্রনিক্স বলো, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের বলো, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বলো, সমস্ত আমাদের ল্যাব সেট আপ এবং আমাদের ফ্যাকাল্টি ভীষণ ভালো। এর মধ্যে একজনের কথা না বললে হয় না, তিনি আমাদের মহা ম্যাডাম, ডাইরেক্টর ফাইন্যান্স। কিন্তু তিনি ডাইরেক্টর ফাইন্যান্স হলেও তিনি অ্যাকাডেমিক্সে অনেক পারদর্শী হয়ে গেছেন। উনি রেগুলার আসেন আমাদের কলেজে। কোনো স্টুডেন্টদের কোনো কিছু ডিফিকাল্টিস হলে ম্যানেজমেন্টের দরজাও কিন্তু খোলা থাকে। এবং এনারা চেয়েছেন যে ভালো টিচার যেন আমাদের কলেজে আসে এবং তারা যেন ভালো স্টুডেন্ট তৈরি করতে পারে। আমাদের কলেজের সিলেকশন অফ ফ্যাকাল্টি কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্টলি হয় এবং সমস্ত এক্সপার্ট প্রফেসর বিভিন্ন গভর্নমেন্ট কলেজ থেকে নিয়ে এসে আমাদের সিলেকশন হয়।
এবং তার জন্য আমাদের ফ্যাকাল্টি কোয়ালিটি ইজ ভেরি হাই। উই হ্যাভ এ লার্জ নাম্বার অফ ফ্যাকাল্টিস, এবং তুমি বলতে কি আমাদের ফিজিক্সের পিএইচডি আছে, কেমিস্ট্রির 2 জন আছে, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে আছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং আছে, এবং আমাদের কলেজে অনেক সিনিয়র প্রফেসর আছে। এবং এই কলেজে আমরা ছোট ছোট প্রজেক্ট প্রথম থেকে স্টুডেন্টদের তৈরি করি। ম্যানেজমেন্টও চান যে আমাদের প্রজেক্ট যেন তৈরি করা হয়। প্রথমে আমরা একটা ভেরি ফুয়েল এফিশিয়েন্ট ইঞ্জিন তৈরি করেছিলাম, যেটা গভর্নমেন্ট থেকে রিকগনাইজ হয়েছিল। এরপরে দ্রোণ এখন আসছে, কিন্তু আমাদের কলেজে অনেক আগে দ্রোণ তৈরি হয়েছে। এবং আমরা চেষ্টা করি কি যে ছোট ছোট প্রজেক্ট করে স্টুডেন্টদের ভেতরে তার একটা ইনকিউজিটিভ ধরিয়ে দিই। এখনও আমাদের কলেজে আমরা ভেরি রিসেন্টলি 3খানা সোলার প্যানেল লাগিয়েছি, সেটা স্টুডেন্টদের দিয়েই করা হয়েছে। এবং প্রতিটা প্যানেলের ওপেন সার্কিট ভোল্টেজ 45 করে আছে, তার মানে 3টেতে 135 সিরিজে আছে, এবং এক একটা প্রায় তোমার 700-800 ওয়াট করে দেয়। সেইটা আমরা ইউজ করি কীভাবে না, সানলাইট যেটা পড়ে সেই হিট থেকে আমরা কনভার্ট করে নিই ওটাকে এনার্জিতে, এবং সেটা অ্যাভারেজে রোদটা তো সবসময় এক থাকে না, কখনো কম কখনো বেশি, কিন্তু দিনে অ্যাভারেজে আমরা প্রায় 3 কিলোওয়াট আওয়ার পাওয়ার কিন্তু আমরা ফিড করে দিই। যে ডিসি পাওয়ারটা আমাদের আসে সেটাকে আমরা ইনভার্টার দিয়ে সেটাকে এসি করে ওটা স্টেপ আপ করে আমাদের একদম ডাইরেক্টলি আমাদের সাপ্লাই দিয়ে দিই। সুতরাং আমাদের তার থেকে সেভিং হচ্ছে ইলেকট্রিসিটি, এটা একটা বড় ব্যাপার। এছাড়া একটা ছোট্ট সিম্পল আমি বলছি তোমাদের, যে আমাদের স্টুডেন্টদের বললাম যে দেখো গ্রামগঞ্জে তো অনেক এখনও পর্যন্ত হারিকেন ইউজ করে, কেরোসিন তেল ইউজ করে। তো 1 লিটার কেরোসিন তেলের তো 50 টাকা প্রায় দাম, তারপরে তো অনেক আছে, পলিউশন আছে। তোমরা কি একটা সোলার ল্যান্টার্ন তৈরি করতে পারো? আমাদের ছেলেরা অনেক দিন আগে একটা সোলার ল্যান্টার্ন তৈরি করেছে, সেটা আমি দেখাচ্ছি। এবং সেই সোলার ল্যান্টার্নটা আমরা অনেক স্কুলে দিয়ে এসেছি। উদ্দেশ্য শুধু তাদের দেওয়া না, অনেকেই 8, 9, 10 পর্যন্ত ছেলেরা যারা পড়ে তাদের ওই স্কিমটা দেখিয়ে দিয়ে, অনেকে হয়তো পড়লো না, কিন্তু সেই গ্রামে এইগুলো যদি আমরা এত সস্তায় তৈরি করেছি, এর দাম প্রায় 350 টাকা পড়েছিল। কিন্তু আমরা যখন প্রথমে দেখতে যাই যে দিল্লি একটা গভর্নমেন্ট কোম্পানি সেটা কিন্তু 1800 টাকায় তৈরি করছিল, আমরা দেখলাম এত পয়সা তো গ্রামের লোকরা কিনবে না, আমরা 350 টাকাটা তৈরি করেছি। এবং সেটা দেখাচ্ছি তোমাদের, এটা আমাদের কলেজের স্টুডেন্ট দিয়ে তৈরি হয়েছে, খুব হ্যান্ডি। এবং এখানে একটা সুইচ আছে, এই সুইচ দিয়ে তোমার আমরা 4-5টা স্টেপে এটাকে কন্ট্রোল করতে পারবো। 1, 2, 3, 4, 5, 6 এটা ম্যাক্সিমাম আসবে। এবারে তুমি এইটা যদি নিয়ে রাখো, এই পাওয়ার যদি আমরা নিতে থাকি হয়তো 3 ঘন্টার মতো চলবে, কিন্তু অনেক সময় রাত্রিবেলা যদি সারা রাত্রি কিছু জ্বালিয়ে রাখতে চায় কেউ, তাহলে তুমি এইটাতে রাখো, 7-8 ঘন্টা তোমার চলে যাবে। এবারে কি হচ্ছে, এটা তুমি আমার 350 টাকা, 50 টাকা কেরোসিন, তা 6 মাসে তোমার প্রায় 6 মাস 7 মাসে এই টাকাটা উঠে যায়। এবং এই সোলার যে প্যানেলটা, এটা লাইফ প্রায় 25 বছর, লাইফটা অনেক দিন চলে। যেটা চলে না সেটা হচ্ছে ব্যাটারি। আমরা দেখো 350 টাকায় তৈরি করেছি, ন্যাচারালি ব্যাটারি থেকে আমাদের কিছুটা কম্পেনসেট করতে হয়েছে কম পয়সা দিয়ে, কিন্তু সেটাকে চেঞ্জ করতে গেলেও আমরা এখন যে ইউজ করছি, আমরা ভেবেছিলাম যে 6 মাস পরে চেঞ্জ করতে হবে, কিন্তু আমরা দেখছি এখন 1 বছরও চেঞ্জ করতে হচ্ছে না। সুতরাং এই যে ছোটো ছোটো জিনিসগুলো দিয়ে তৈরি করে স্টুডেন্টদের ইনোভেটিভ নিয়ে আসা, সেটা কিন্তু একটা বিরাট ইম্পর্ট্যান্ট আমাদের কলেজের মধ্যে আছে। আমাদের কলেজে অসংখ্য ফ্যাকাল্টি আছে, আমি রেগুলার প্রচুর ক্লাস নিই এবং প্রতিটা টিচার ঠিক রাইট টাইমে পৌঁছায়। আমাদের কলেজে যদি কোনো স্টুডেন্ট ভর্তি হয়, রেগুলার ক্লাস আসে এবং ল্যাব প্র্যাকটিক্যাল এগুলো করে, তাহলে আমি 100% শিওর দে উইল ক্লিক ইন দ্য ইন্টারভিউ। সেজন্য আমাদের কলেজের পক্ষে ডেফিনেটলি অন্য কলেজের থেকে আমি কেন বলবো ভালো, আমাদের এখানে কোনো রকম র্যাগিং হয় না এবং আমাদের পরিবেশটা এতই ভালো, যারা যারা এআইসিটি বা ধরো ইউনিভার্সিটির যে সমস্ত রিপ্রেজেন্টেটিভরা আসেন, তারা যখন আমাদের কলেজ চারপাশ দেখেন, তারা কিন্তু মুগ্ধ হয়ে যায়। এবং এমন পরিবেশ, এটা এত গ্রিনি পরিবেশ, এই পরিবেশে পড়াশুনো করার কিন্তু একটা বিরাট সুযোগ আছে। এবং আমি গর্বিত যে আমাদের কলেজের স্টুডেন্টরা অন্য কলেজের স্টুডেন্টদের থেকেও অনেক অনেক বেশি ভদ্র, এবং তারা কিন্তু রেগুলারলি ক্লাসে আসার চেষ্টা করে, তাদের ক্যারেক্টারও খুব ভালো। এবং সমস্ত কিছু মিলিয়ে আমার কলেজে যদি কেউ আসে,
তাদের পড়াশোনার জন্য আমরা সর্বক্ষণ সচেতনভাবে থাকব এবং থাকি, এবং আমরা আশা করব ভালো ভালো স্টুডেন্ট যেন আমাদের কলেজে আসে। এছাড়া আমাদের ম্যানেজমেন্ট নতুন কিছু স্কিম তৈরি করেছে যে প্রতিটা ডিপার্টমেন্টে, ধরো ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, এই ডিপার্টমেন্টগুলো, সমস্ত ডিপার্টমেন্টে আমরা যারা ফার্স্ট হয় পুরো ইয়ার ওয়াইজ তাদেরকে আমরা কিন্তু একটা বেস্ট টিচার সেই সেমিস্টারের জন্য আমরা দিই, এবং তাদেরকে আমাদের টিউশন ফিটা কিন্তু পরের সেমিস্টারে মুকুব করে দেওয়া হয়। এছাড়া সার্টিফিকেট দেওয়া হয় এবং প্রাইজ দেওয়া হয়। এতে স্টুডেন্টরা খুব আনন্দিত হয়, এবং এই প্রাইজগুলো আমরা কিন্তু প্যারেন্টসদের থ্রু দিয়ে থাকি। সুতরাং এছাড়াও আমাদের ম্যানেজমেন্ট টিচারদের প্রমোট করার জন্য বেস্ট টিচার স্কিমও করেছেন। সুতরাং ম্যানেজমেন্টের তরফ থেকে সমস্ত কিছু এবং ফ্যাকাল্টিদের তরফ থেকে সব কিছু তোমরা পেতে পারবে তোমরা এই কলেজে জয়েন করলে। এবং আমাকে বেস্ট টিচার দেওয়ার একটা ডেফিনেটলি কারণ ছিল, এই কলেজে কাজ করে অনেক কিছু জিনিস তৈরি করা গেছে, এবং এই কলেজ প্রতিষ্ঠানে আমি কাজ করতে পেরেছি যেসব জিনিসগুলো, সেই জন্যই এই বেস্ট টিচারটা দেওয়া হয়েছিল। সুতরাং কলেজ যদি ভালো না হয় সেখানে বেস্ট টিচারের প্রশ্ন আসে না। সব মিলিয়ে আমি যারা এখনকার স্টুডেন্ট যারা ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হতে চাও, বিটেক, ডিপ্লোমা, আমাদের কলেজে ভর্তি হলে আমি অনেক অনেক খুশি হব। খুবই ভালো লাগলো আপনাদের কলেজের ছাত্রছাত্রীদের এরকম একটা প্রচেষ্টা দেখে। এবার আমি ম্যামের কাছে জানতে চাইবো, ম্যাম কিছুক্ষণ আগে কথা বলছিলাম ক্যাম্পাসিং এর ব্যাপারে, এই অন ক্যাম্পাসিং এ তো কোন কোন কোম্পানি আসে আর তাদের সাথে কিভাবে মানে যোগাযোগটা করেন আপনি? আমাদের কলেজে প্রথমেই বলি প্রচুর মানে টপ নচ কোম্পানিজ আসে। কয়েকটা নাম আমি বলছি, যেমন অ্যামাজন আসে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ আসে, হীরানন্দিনী ইনফ্রাস্ট্রাকচার আসে। গভর্নমেন্ট কোম্পানিজের মধ্যে ইন্ডিয়ান নেভি আমাদের রেগুলার ভিজিটার, ইন্ডিয়ান আর্মি আমাদের রেগুলার ভিজিটার। এছাড়া প্রচুর লিমিটেড কোম্পানি, সেমি গভর্নমেন্ট কোম্পানির মধ্যে ব্রিজ অ্যান্ড রুফ, যেটা কিনা সিভিলের কোম্পানি, কোর সিভিলের কোম্পানি, তারা আমাদের অন ক্যাম্পাস করে, সিলেকশন করে। এছাড়া আমাদের পিনাকেল ইনফোটেক, দুর্গাপুরের কোম্পানি, সেগুলিও আসে। এছাড়া আমরা গত বছর শ্যাম সেলে স্টুডেন্টসকে ইন্টারভিউ করাতে পেরেছি। শ্যাম স্টিল আমাদের রেগুলার ভিজিটার। এছাড়া আমাদের ফিলিপস কার্বন আছে, গ্রাফাইট ইন্ডিয়া আছে, এই সমস্ত বিভিন্ন কোম্পানিজ বিভিন্ন প্রান্ত থেকে আসে। জন ডিয়ার আছে। তো এদের সাথে যোগাযোগটা বেসিক্যালি আমি করে থাকি। একটা এত বছর আমি এই ইন্ডাস্ট্রিতে আছি, এই ফিল্ডে আছি, তো একটা আমার সাথে পরিচিতি তো আছেই। এছাড়া তাদের কন্ট্যাক্টস থেকে, তাদের কন্ট্যাক্ট নাম্বার নিয়ে, তাদের সাথে প্রায়ার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমি তাদের সাথে গিয়ে ভিজিট করি। এর জন্য আমাকে ট্রাভেল করতে হয়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যাই, বিভিন্ন সময় কোম্পানিজদের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, কোম্পানির এইচআরসদের সাথে অ্যাপয়েন্টমেন্ট ফিক্স আপ করে সেই কোম্পানি ভিজিট করি, দেখে আসি সেই কোম্পানিটা কোথায় কি অবস্থায় আছে। এইচআরসদের সাথে মিটিং করে, শিডিউল করে, ডেট ফিক্স আপ করে কবে আমাদের এখানে তারা আসবেন, সিলেকশন করবেন, এগুলো করতে হয়। তো তার জন্য সেগুলো করি। প্লাস আমাদের টিপিও মিট হয় বছরের বিভিন্ন সময়। টিপিও মিট অর্থাৎ ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট অফিসার্স মিট হয়, বিভিন্ন রিনাউন্ড কলেজেসগুলো কন্ডাক্ট করে থাকে। যেমন আমি একটা কথা বলি, রিসেন্টলি জন ডিয়ার কোম্পানি থেকে একটা প্লেসমেন্ট অফিসার্স মিট অর্গানাইজ করা হয়েছিল পুনেতে। সেখানে আমাকে ইনভাইট করা হয়েছিল আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে। আরও কলেজেস হয়তো বা টিপিওসরা ইনভিটেশন পেয়েছিলেন, আমি গেছিলাম সেখানে। এছাড়া যারা প্রোগ্রাম দেখছেন তারা নিশ্চয়ই জানেন এআইসিটির এখন বর্তমান যিনি চেয়ারম্যান মিস্টার অনিল সহস্রবুদ্ধে, তার সাথে একটা আমাদের রিসেন্ট কয়েক মাস আগে একটা পুনেতে একটা মিট হয়েছিল প্লেসমেন্ট অফিসার্সদের নিয়ে। সেখানে আমাকে ইনভাইট করা হয়েছিল, আমার কলেজ থেকে আমার ম্যানেজমেন্ট আমাকে পাঠিয়েছিল। তো সেইগুলো অ্যাটেন্ড করি। সেখানে বিভিন্ন কর্পোরেটসদের সাথে আলাপ হয়, পরিচিতি হয়। তো সেইভাবেও কন্ট্যাক্টসটা বাড়াই। আর এছাড়া এখন এতদিন হয়ে গেছে, কলেজও আমাদের অনেক পুরনো, তো সনক এডুকেশনাল ট্রাস্টকে মোটামুটি কর্পোরেটসরা চেনেন, তো সেইভাবে তারাও আমাদের সাথে যোগাযোগ করে নেয়। এইভাবেই কন্ট্যাক্টসগুলো ডেভেলপ করি। তো আপনাদের কলেজে তো শুনেছি জব ফেয়ারও হয়, তো কিভাবে যোগাযোগ করেন এগুলোর সাথে? জব ফেয়ারটা আসলে জব ফেয়ারের ব্যাপারটা বলি, আমাদের কলেজের স্টুডেন্টসদেরকে প্লেসমেন্ট দেওয়ার পর, মানে এই যে পুল ক্যাম্পাসের কথা আমি আগে বলেছি, যে বিভিন্ন কলেজদের ছাত্রছাত্রীদের নিয়ে আমরা অনেক সময় পুল ক্যাম্পাস করি,
তো সেখান থেকে আমরা আশেপাশের অনেক কলেজের ছাত্রছাত্রীরা আমাদেরকে অ্যাপ্রোচ করে যে ম্যাম আমাদের একটা প্লেসমেন্টের অপরচুনিটি একটু যদি করে দিতে পারেন। তো সেইগুলো মাথায় রেখে সেই ব্যাপারটা আমরা ম্যানেজমেন্টের কাছে প্লেস করি যে অনেক ছাত্রছাত্রী অন্যান্য কলেজের আমাদের কাছে অ্যাপ্রোচ করছে। তো সেই তাদের কথা মাথায় রেখে এবং আমরা এটা জানি যে চাকরি একটা কিন্তু ক্রাইসিস আছে, অনেক কলেজ আছে যেখানে হয়তো অনেক কোম্পানি আসে না, যে কোনো কারণেই হোক। তো সেই সমস্ত ছাত্রছাত্রীরা যাতে অপরচুনিটি পায় তাদের কথা ভেবে কিন্তু আমরা জব ফেয়ার একটা প্ল্যান করেছিলাম গত 2 বছর ধরে। আপনারা জানেন আমাদের সনকা কলেজে জব ফেয়ার হচ্ছে, সেখানে এটা আমাদের একদিনের একটা ইভেন্ট হয়। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে কর্পোরেটসরা আসে বিভিন্ন রিকোয়ারমেন্ট নিয়ে, এবং সবথেকে মজার ব্যাপার, যদিও আমরা ইঞ্জিনিয়ারিং কলেজ কিন্তু আমরা এই জব ফেয়ারে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ইঞ্জিনিয়ারিং এবং নন ইঞ্জিনিয়ারিং কলেজেসদেরকে ইনভাইট করি। তারা আসে এবং তাদের ছাত্রছাত্রীরা আমাদের এখানে প্লেসমেন্টসে বসে এবং সিলেক্টেডও হয়। গত বছরও আমরা মে মাসে করেছিলাম জব ফেয়ার, যেখানে আমাদের অ্যারাউন্ড 6000 ক্রাউড ছিল সমস্ত ওয়েস্ট বেঙ্গলের ইঞ্জিনিয়ারিং নন ইঞ্জিনিয়ারিং কলেজেস থেকে, এবং একদিনে আমরা 1100 স্টুডেন্টকে কিন্তু অন স্পট জব অফার দিতে পেরেছিলাম। তো এটা একটা আমাদের কাছে বড় অ্যাচিভমেন্ট যে শুধুমাত্র আমরা আমাদের কলেজের ছাত্রছাত্রীদের কথা চিন্তা করি না, সাথে আমরা আমাদের আশেপাশে অনেক কলেজ আছে তাদের যে সমস্ত ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না বা চাকরি পেতে ইচ্ছুক তাদেরকেও আমরা যে অপরচুনিটিগুলো দিতে পেরেছি বা দিতে পারছি সেটা একটা আমাদের কাছে বড় অ্যাচিভমেন্ট। তো জব ফেয়ারে সাধারণত এটাই হয়ে থাকে। এবছর এখন আমরা করে উঠতে পারিনি কোভিডের জন্য, তো প্ল্যানিংয়ে আছে, দেখা যাক আমরা কবে কি করতে পারি। নিশ্চয়ই করব। তো যারা ভর্তি হবে, যারা জয়েন্ট পরীক্ষা দিয়েছো, যারা ভাবছো যে কোথায় পড়বে কি পড়বে বা ইঞ্জিনিয়ারিং পড়বে, আমি তাদের সবাইকে বলবো আমাদের জব ফেয়ারের যে যখন আমরা ডিক্লেয়ার করি তখন আমাদের নিউজ পেপারে অ্যাডভার্টাইজমেন্ট থাকে, তোমরা ফলো করো, তোমরা এসে দেখো যে কি লেভেলে আমাদের প্লেসমেন্ট অ্যাক্টিভিটিস হয় সেখানে। তো সেটা তোমাদের ভালো লাগবে, আগামী দিনে তোমাদের কাজেও লাগবে, ভালোও লাগবে। তো ম্যাম এবার আমাদের সঙ্গে একজন কলার আছে, তো আমরা কলটা নিয়ে নেব। হ্যালো, হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন? আকাশ কুন্ডু। হ্যাঁ আপনার নামটা বলুন আর কোথা থেকে বলছেন সেটা বলুন। আকাশ কুন্ডু চলে। হ্যাঁ বলুন, কি জানতে চান? আমি জানতে চাই যে আমাদের অ্যানুয়াল আপনি টিভির সাউন্ডটা একটু কমিয়ে বলুন। হ্যাঁ হ্যালো, হ্যাঁ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তো ম্যাম স্যারের কাছে আমি জানতে চাইবো যে আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, তো আপনার কলেজ সম্পর্কে যদি কিছু বলেন। দেখো, কলেজ এবং ইঞ্জিনিয়ারিংয়ের ডিমান্ড যেগুলো আসবে ভবিষ্যতে, প্রথমেই বলে রাখি যে ইঞ্জিনিয়ারিং এমন একটা কোর্স, এই কোর্সের ভেতর দিয়ে যে কোনো প্রতিষ্ঠানে অনেক ব্রাঞ্চেই কাজ পাওয়া যায়। যে কোনো একটা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে মনে রাখবেন মার্কেটিং থাকে, মেটেরিয়াল ম্যানেজমেন্ট থাকে, প্রোডাকশন থাকে, ডিজাইন থাকে, প্রোডাকশন থাকে, এই সমস্ত মিলিয়ে ওইগুলো হয়। সুতরাং ইঞ্জিনিয়ার যারা জয়েন করবে তাদের কিন্তু জবের পরিধি অনেক বেশি। তাছাড়া আমার ধারণা কি, এই করোনা এফেক্টে আমাদের দেশে অনেক জিনিস তৈরি করতে হবে। এই করোনার যে এফেক্টটা সেটা কিন্তু আমাদের বাইরে থেকে এসেছে, আমাদের দেশ থেকে তো আসেনি। সুতরাং আমাদের এখন নিজের পায়ে দাঁড়িয়ে এই সব মেশিনারিগুলো তৈরি করতে হবে এবং সেটাই হবে বলে আমার ধারণা। এবং অবভিয়াসলি যারা আজকে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হবে তারা কিন্তু বিরাট বেনিফিট পাবে। এবং আমাদের কলেজে পড়ানোর ধ্যান ধারণা, প্রজেক্ট করা, ল্যাব, ওয়ার্কশপ, তাছাড়া মাকআউটের যে প্রোগ্রামগুলো আছে, ম্যাসিভ অনলাইন প্রোগ্রাম যেগুলো আমাদের কম্পিউটার করা হয়, বিভিন্ন ইউনিভার্সিটির বড় বড় প্রফেসরের সঙ্গে তোমরা সেসব কোর্স করতে পারবে। এছাড়া আমাদের এটা হয় কি, তোমার একটা মার বলে আছে যেখানে তোমাকে অনেকগুলো পয়েন্ট আছে, যেমন ধরো ব্লাড ডোনেশন, ছোটো ছোটো অন্য কিছু প্রজেক্ট করা,
প্রেজেন্টেশন আবৃত্তি করা, তুমি ফেস্টে অ্যাটেন্ড করা, ফেস্টে অর্গানাইজ করা, বিভিন্ন জনের পত্রিকাতে বিভিন্ন লেখা, এই সমস্ত খেলাধুলো এই প্রত্যেকটা পয়েন্ট আছে। সুতরাং এইগুলোতে মিলিয়ে সব মিলিয়ে কিন্তু আমরা মাকআউটের যে কোর্স সেটা কিন্তু আমরা টোটো ফলো করি এবং ইমপ্লিমেন্ট করি। এবং আমার ধারণা মাকআউট যেভাবে তাদের রিভিশন করেছে সমস্ত কোর্সগুলো এবং এই সমস্ত জিনিসগুলো ঢুকিয়েছে, এতে কিন্তু আমরা একটা শুধু ইঞ্জিনিয়ারিং না, আমরা একটা ভালো ফিউচার সিটিজেনও পাবো। সেটা আমাদের কলেজ থেকে হওয়া সম্ভব বলে আমি মনে করি। ধন্যবাদ স্যার। ম্যাম আপনাকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। Thank you. তো আমাদের নমস্কার। অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। Thank আপনারা দেখতে থাকুন প্রত্যেকে মঙ্গলবার দুপুর 2টোয় সনকা এডুকেশন এক্সপ্রেস। নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়।